জব লাইফে তোমার স্টুডেন্ট লাইফটা বললা খুব চ্যালেঞ্জিং ছিল, মানে পড়াশোনা আর চাকরি শেষের দিকে আর কি, মাস্টার্স হ্যাঁ লাইফে। বাট হ্যাঁ বাট ফার্স্টের দিকে একটু চ্যালেঞ্জ, আন্ডার গ্রাজুয়েট ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং। বাট আমি যখন আন্ডার গ্রাজুয়েটে যাই, আসলে দ্য মেইন চ্যালেঞ্জ দ্যাট আই ফেস দ্যাট আমরা তো আসলে বাংলা মিডিয়ামে পড়া, তো জি সাডেনলি গেট ইন টু দিস ইংলিশ মিডিয়াম। আর সেকেন্ডলি মানে সত্যি কথা বলতে আই কুডন্ট স্পিক ইংলিশ, তো ইট ওয়াজ এ বিট চ্যালেঞ্জিং। আমি অ্যালোন ওখানে আছি ডর্মে, মাই রুমমেট ওয়াজ ইন আমেরিকান ফ্রম ওয়েস্ট ভার্জিনিয়া, সবকিছু আচ্ছা নতুন সিস্টেম আমি দেখিনি। এবং বাংলাদেশে আসলে তখনকার ঢাকা তো একটু অন্যরকম ছিল, আমরা তো আসলে এতটা এক্সপোজ ছিলাম না। হুম, হুম, এখনকার তো ছেলেপেলেরা অনেক বেশি এক্সপোজ, তো আমার জন্য আমেরিকা ওয়াজ এ ভেরি বিগ শক, কারণ এটা কমপ্লিটলি ডিফারেন্ট ডর্ম লাইফ। আই ওয়াজ ইন দ্য ডর্ম লোন, আমার রুমমেট যারা এবং সারাউন্ডিং যারা ছিল তারা সব আমেরিকানস, দে কেম থ্রু দিস সিস্টেম। আমার সেটা একটা হুম, চ্যালেঞ্জিং ছিল, পড়াশোনা সাডেনলি বাংলা থেকে ইংলিশে চলে গেল, ইট ওয়াজ কোয়াইট চ্যালেঞ্জিং। অ্যান্ড আমি মনে করলাম যে যেহেতু ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে, পড়াশোনাটা একটু অন্যরকম, এবং আমি বেসিক টার্মস গুলাই জানি না, যেগুলো হয়তো আমি বাংলায় জানি হয়তো ইংলিশে একেবারেই জানি না। লেকচার বুঝতে অসুবিধা হচ্ছিল, আমি যেগুলো বলি হুম, অনেকে বুঝতেছিল না, এবং অনেক বেসিক জিনিসও আমার কাছে ক্লিয়ার ছিল না। স্পেশালি অলসো ইন দ্য কম্পিউটারে, আমরা তখন 1988-এ হুম, উই ওয়ার হুম, নট জি, ফ্যামিলিয়ার জি, উইথ দ্য কম্পিউটার। হুম, কিন্তু আমাদের সাথে যারা ছিল, আমার ফ্রেন্ডসরা বা ক্লাসমেটরা, দে ওয়ার কোয়াইট ফ্যামিলিয়ার উইথ দ্য কম্পিউটার সিস্টেম। তো আচ্ছা আচ্ছা সেখানেও একটা ভেরি বিগ চ্যালেঞ্জিং ছিল। তারপর ইলেকট্রনিক্স ল্যাবে দে হ্যাড হুম, হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স ফ্রম আচ্ছা দেয়ার হাই স্কুল, যেখানে আচ্ছা আমার কোনো ধারণাই ছিল না যে আসলে বইয়ে পড়েছি সার্কিট, বাট আসলে সার্কিটটা দেখতে কিরকম। তো ওই জিনিসগুলো আসলে শুরুতে আমার বলবো আমার ফার্স্ট ইয়ার ওয়াজ ভেরি ভেরি চ্যালেঞ্জিং, টু কালচার শক, দেন চ্যালেঞ্জ ইন দ্য স্টেইং অ্যালোন, কারণ আব্বা আম্মাকে ছাড়া তো আমি কোনোদিন থাকিনি। সো 12 হুম, মাইল এওয়ে, স্টেইং, কমিউনিকেশন করতে পারছি না। তো সব জি দিক দিয়ে ফার্স্ট ইয়ারটা ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং। সেকেন্ড ইয়ারে এটা একটু কিছুটা ইজিয়ার হয়। থার্ড ইয়ার থেকে আই কমপ্লিটলি ওয়াজ ইনটু দ্য সিস্টেম আমি বলবো। তারপর তো তুমি সেই ব্যারিয়ার ওভারকাম করে মাস্টার্স করছো, মাস্টার্স করে তারপর জবে যখন গেলা, জবের সময় এই চ্যালেঞ্জ বলো। আমি প্রথমে জবে যখন যাই তখন অবশ্যই আমি জয়েন করি এএমডি তে। আমি জানি না ইউ আর ফ্যামিলিয়ার উইথ এএমডি অর নট। এএমডি ইজ এ মাইক্রোপ্রসেসর ডিজাইন, ইন্টেল আর ইয়া। তখন আমি প্রথম চাকরিটা পাই তখন দে ওয়ার ডুইং দ্য ফিফথ জেনারেশন মাইক্রোপ্রসেসর। আসলে যেটা ছিল যে আমাদের আই ওয়াজ ফ্যামিলিয়ার উইথ দ্য ভিএলএসআই ডিজাইন, কিন্তু আমাদের ইউনিভার্সিটিতে যেসব টুল গুলা ছিল সেগুলো আসলে ফ্রি ডোমেনের টুল, সেগুলো আসলে খুব একটা বেশি রিগুরাস কোনো কাজ করা যায় না, বা সিমুলেশন টুল যেগুলো স্পাই সেগুলো খুবই রুডিমেন্টারি আমরা আসলে কাজ হুম, করেছিলাম ইউনিভার্সিটিতে। বাট অ্যাকচুয়াল রিয়েল লাইফে দ্য স্কোপ ওয়াজ মাচ ওয়াইডার, মাচ মোর চ্যালেঞ্জিং। বাট ওখানে উই গট লট অফ হেল্প ফ্রম দ্য সিনিয়র্স ইনিশিয়ালি। যেটা বললাম যে মাইক্রো প্রসেসর তো আমরা যেগুলো করেছিলাম স্কুলে, 68,000 বা 8088, ওগুলো খুব বেসিক মাইক্রো প্রসেসর। But হুম, হুম, directly getting into a Pentium class CPU was very challenging, কারণ the scope much bigger ছিল। এবং অ্যাকচুয়ালি আমরা হয়তো একটা অ্যাসাইনমেন্টের জন্য সাম টুল করেছি, বাট টেকিং দ্য হোল চিপ ইনটু ফেব্রিকেশন, অল দ্য প্রসেস, ভ্যালিডেশন প্রসেস, এগুলো আসলে অনেক কিছু শিখার ছিল, অনেক কিছু চ্যালেঞ্জিং ছিল। এবং উই হ্যাড টু পুট লং আওয়ার্স, স্পেশালি বিফোর দ্য টেই পার্ট ফাইনাল। তো ওগুলো আমার জন্য একটা নতুন এক্সপিরিয়েন্স ছিল, যে ওয়ার্কিং ফর স্ট্রেট 48 আওয়ার্স অর মোর, এগুলো খুব স্ট্রেসফুল এনভায়রনমেন্ট, যাতে লাস্ট মুহূর্তে সবকিছু রাইট ভাবে যায়। তো প্রথম ডিজাইন টেপ আউট ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং, এবং ওটা কামিং ব্যাক, ওটাকে ডিবাগিং করাটা ওয়াজ কোয়াইট চ্যালেঞ্জিং। বাট ইট ওয়াজ কোয়াইট লট অফ ফান, কারণ এই ধরনের জিনিস আসলে আহ, আসলে তো এগুলো তো ইউনিভার্সিটিতে শেখানো যায় না, এগুলো আসলে রিয়েল লাইফে শিখতে হয়। আর তারপরে যখন আমি মুভ করলাম ক্যালিফোর্নিয়া থেকে, এটা আরেকটা ডাইমেনশন, বিকজ আমি তো হুম, ওখানে গিয়ে দেখলাম যে কাটিং এজের সব কাজগুলা হচ্ছে, এবং কোয়াইট কম্পিটিটিভ যেসব জিনিস হয়তো আমরা দেখছি, হয়তো যেমন আমি যেসব জিনিস 1996-এ দেখছি সেগুলো হয়তো 15 বছর পর প্রোডাক্টে আসছে। বাট তখন হয়তো মেক আচ্ছা, সেন্স করে নাই, বাট পরে এগুলা দেখে মনে হচ্ছে যে আর ও মাই গড, মানে এটা এভাবে চিন্তা করেছিল, এই জিনিসটা এইভাবে আসছে। তো এত ফার রিচিং থিঙ্কিং যে মানুষ করতে পারে অন দ্য হুম, প্রোডাক্ট, এটা আমার কাছে কোয়াইট অ্যামেজিং ছিল, যে এত ট্যালেন্টেড, এত ট্যালেন্ট যে একটা জায়গায় আছে, এবং তারা যে কত ইনোভেটিভ সলিউশন করতে পারে, এবং কত ফার রিচিং থিঙ্কিং হুম, প্রসেস, এটা আসলে জি আমি নিজে না দেখলে বিশ্বাস করতাম না। তো সেটাই আমার জন্য কোয়াইট অ্যামেজিং, দ্যাট হিউম্যান যে ইমাজিনেশন,
অ্যান্ড হিউম্যান ক্যাপাবিলিটি যে কত দূর যেতে পারে সেটা একটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস জানার ছিল। তো আমার যেটা মনে হয় যে মাই 6 years in university and 11-12 years in US corporate environment পুরাটা একটা বিরাট লার্নিং এনভায়রনমেন্ট ছিল টপ টু বটম। আর আরেকটা যেটা ছিল যে গুড পয়েন্ট, যেটা আমি মাইক্রোপ্রসেসর করেছিলাম about 4.5 years. Then I worked on some VLSI system, some image processing system. তারপর I was working on a internet on a chip. We were trying to load the internet on a system 1996-97 যখন microprocessor wasn't powerful enough to process those TCP/IP stack. আমরা ওটা চেষ্টা করেছিলাম। Then we worked on a router খুব অ্যাডভান্স, এখন যেগুলো 40G router, তখন those were in the initial concept. তখন আমরা কাজ করেছিলাম। Then last job I worked on a wireless system design. Actually ওটাই আমি বাংলাদেশে এনে প্রথম বাংলাদেশে ব্রডব্যান্ড ওয়্যারলেস সিস্টেমটা আসলে এস্টাবলিশ করি। So that was actually from my work there, and that was the last company I worked in the Silicon Valley. তোমার লাইফে দেখা যাচ্ছে একটা সুন্দর ব্যালেন্স, তুমি মানে আমেরিকা থেকে একদম মোস্ট অ্যাডভান্স জিনিসগুলো খুব সুন্দরভাবে শিখে এসছো এবং গত কয়েক বছর ধরে বাংলাদেশের 14-15 বছর ধরে সেগুলো আবার আউটপুট হিসেবেও দিচ্ছ। তো এই বাংলাদেশে কাজ করার ক্ষেত্রে তোমার এই আমেরিকাতে যা শিখেছো সেটা যেভাবে তুমি বাংলাদেশের জন্য কন্ট্রিবিউট করে যাচ্ছ, তো সেখানে তোমার এক্সপেরিয়েন্সটা কেমন, পজিটিভ নেগেটিভ? হ্যাঁ, মানে বাংলাদেশ আর আমেরিকা আসলে দুইটা একেবারেই অন্যরকম। আমি অনেক ক্ষেত্রে যেটা বলি, এখানে অনেকে আসলে কম্পেয়ার করতে চেষ্টা করে যে সিলিকন ভ্যালিটাতে আসলে জিনিসটা একেবারে এক না। তো আমি যখন বাংলাদেশে আসি আসলে এখানে কিছু পজিটিভ আছে, কিছু নেগেটিভ আছে, তো দুটা মিলে আসলে সিস্টেম। আমার মনে হয় যে আমেরিকাতে পিপল অনেকটা সেলফ রেসপন্সিবল, এখানে আসলে অনেকটা ড্রাইভ করতে হয়, এবং সেই জায়গাটাতে একটা বিরাট ডিফারেন্স আছে। আর সেকেন্ড যেটা আমার মনে হয়েছে এখানে যে স্টুডেন্টরা ইউনিভার্সিটি থেকে একটু লেস প্রিপেয়ার্ড আসে একাডেমিয়া থেকে একটু আমার মনে হয়েছে, এটা আমি কারেক্ট মি ইফ আই এম রং, যেহেতু আমি এখানে ইউনিভার্সিটি যাইনি, আমার মনে হয়েছে যে আমেরিকাতে ইউনিভার্সিটি আর ইন্ডাস্ট্রি ইজ মোর ক্লোজলি রিলেটেড। বাংলাদেশে আসলে এটা একটা বিরাট গ্যাপ, ইউনিভার্সিটি যেটা করছে আর ইন্ডাস্ট্রি যেটা চাচ্ছে এটা আসলে সিঙ্ক না, আউট অফ সিঙ্ক, যার জন্য তারা আসলে ওরকম ভাবে প্রিপেয়ার্ড হয়ে আসতে পারে না। আমার সবসময় মনে হয়েছে যে বাংলাদেশে আসলে ইউনিভার্সিটি আর ইন্ডাস্ট্রির আসলে আরেকটু ক্লোজ কোঅপারেশন দরকার, এবং এটা করলে হয়তো স্টুডেন্টদের জন্য অনেক ভালো হবে, এবং ইউনিভার্সিটিও বুঝতে পারবে আসলে জব মার্কেটের জন্য কিভাবে প্রিপেয়ার করা উচিত, এবং স্টুডেন্টরাও বেটার প্রিপেয়ার্ড হয়ে আসবে। এটা আমার সবসময় একটু মনে হয়েছে যে ক্লোজ কোঅপারেশনটা আসলে একটু দরকার। আরেকটা জিনিস যেটা আমরা ইউনিভার্সিটি থাকতেই উই ওয়ার্কড অন সাম অফ দ্য রিসার্চ প্রজেক্ট। আমার আন্ডার গ্রাজুয়েট আমি রিসার্চে ছিলাম, মাস্টার্সে ছিলাম, যেগুলো আসলে অনেকগুলা ইন্ডাস্ট্রি রিসার্চও থাকে, ইন্ডাস্ট্রি প্রজেক্টেও চলে আসে। আসলে এই জিনিসটা আমি বাংলাদেশে দেখি না, যে ইন্ডাস্ট্রির সাথে আসলে, এবং আমার মনে হয়েছে যে এটা যদি করা যায় সবসময়, এটা সবার জন্যই আসলে বেনিফিশিয়াল, ইন্ডাস্ট্রির জন্য বেনিফিশিয়াল, স্টুডেন্টদের জন্য বেনিফিশিয়াল। তো এই একটা জিনিস আমি শিখেছি। আর সিলিকন ভ্যালিতে যখন আমি ছিলাম, আই ওয়াজ এ ভেরি টেকি গাই, মানে আমাদের জব ওয়াজ টু ডেভেলপ দ্য সিস্টেম, কিন্তু এখানে আমি মোর ইনটু বিজনেস, আমি আসলে টেক থেকে অনেকটা সরে গেছি, তো সেটাও একটু ডিফারেন্ট। আর বাংলাদেশে বিজনেসের প্রসিডিউরটা একটু অন্যরকম। তো আমার যেটা ইন সারমর্মত মনে হয়েছে যে আমেরিকাতে ইউ ক্যান ডু সাম ইনক্রিমেন্টাল চেঞ্জেস, কিন্তু বাংলাদেশে ইউ ক্যান মেক এ ম্যাসিভ চেঞ্জ, ওই অপরচুনিটি আছে। বাট বাংলাদেশে অনেক বটলনেকও আছে, অনেক চ্যালেঞ্জিং ব্যাপার আছে এখানে, যেগুলো হয়তো আমেরিকাতে এক্সিস্ট করে না। এক্সেলেন্ট, তোমার সাথে কথা বলে অনেক কিছু জানতেছি। এবং তুমি তো বাংলাদেশে অপটিক্যাল ফাইবার নেটওয়ার্কিং এর সময় খুব কন্ট্রিবিউট করছিলা। আসলে আমি অপটিক্যাল ফাইবার একটু পরে কাজটা করেছিলাম। আই স্টার্টেড ইন বাংলাদেশ উইথ দ্য ওয়্যারলেস কমিউনিকেশন। আমরা যেটা প্রথম করি বাংলাদেশে, আমি যখন আসি তখন পয়েন্ট টু পয়েন্ট ওয়্যারলেস নেটওয়ার্ক ছিল, আমরা ডিস্ট্রিবিউটেড ওয়্যারলেস নেটওয়ার্কটা করি, যার ফলে আমরা ব্যাংকে এনেবল করেছিলাম যাতে ফ্রম ব্রাঞ্চ ব্যাংকিং থেকে ডিস্ট্রিবিউটেড ব্যাংকিং এ চলে যায়। আগে তো তুমি যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট, সেই ব্রাঞ্চে তোমার যেতে হতো, আমরা ওই জায়গাটাতে, এবং উই অলসো ইমপ্লিমেন্টেড দ্য ফার্স্ট আইপি ম্যানেজ ভিপিএন, the security on the top of it. তো সেটাই আসলে কন্ট্রিবিউশন। আর তারপরে
we also put a redundant network with a fiber optic এবং ওয়্যারলেস আমরা রিডান্ডেন্ট নেটওয়ার্কটা করে দিয়েছিলাম, যে প্রাইমারি ফাইবার অপটিকে থাকে ওয়্যারলেস ব্যাকআপ অথবা ওয়্যারলেস প্রাইমারি ফাইবার অপটিক ইজ এ ব্যাকআপ। ওটা দিয়ে আমরা নেটওয়ার্কটা করে দিই আর কি, মেইনলি স্টার্টেড উইথ দ্য ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। তো এটা করতে গিয়ে কি ঢাকার বাইরেও তোমাদের তো অনেক প্রজেক্ট? হ্যাঁ, আমাদের আসলে ঢাকাটাই মেইন ছিল, ঢাকার বাইরে সিলেট, চিটাগং এসব জায়গায় আমরা কাজ করেছিলাম। এবং দ্য কোম্পানি অ্যাকচুয়ালি ফরচুনেটলি উই গট অ্যাকুইজিশন অফার। আমাদের একটা মাল্টিন্যাশনাল কোম্পানি বাইরের ওয়ান্টেড টু বাই দ্য কোম্পানি ফর আওয়ার টেকনোলজি, বাট আনফরচুনেটলি বিটিআরসি ডিডন্ট অ্যাপ্রুভ দেম দ্যাট টাইম। বাংলাদেশ রেগুলেটরি বডি অ্যাপ্রুভ করেনি ওটা, ওরা একটা রেস্ট্রিকশন দিয়েছিল যেটার জন্য ফরেন কোম্পানি ডিসাইডেড নট টু go with the acquisition. আমার মনে হচ্ছিল এই অ্যাকুইজিশনটা হলে বাংলাদেশের জন্য ভালো হতো, একটু ওটা সেট আপের প্রসিডিং। বাট তারপরে লাকিলি বিফোর 2008, হ্যাঁ বিফোর 2008, এবং তারপরে আমরা একটা লোকাল কনগ্লোমারেট কেম আপ উইথ দ্য সেম অ্যাকুইজিশন অফার এন্ড উই ডিসাইডেড টু সেল ইট অফ এন্ড অফ 2006। এবং ওটার সময় আই অলসো গট অপরচুনিটি টু জয়েন নোকিয়া as a country manager for services business unit 2006 আমি মনে করলাম যে that could be also a very good, because আমি ব্রডব্যান্ড ওয়্যারলেসে কাজ করেছি, this is opportunity to get into the cellular network. তো ওটাতে আমি জয়েন করি and I was managing the business for 5.5 years. আমরা বেসিক্যালি বাংলালিংকের নেটওয়ার্কটা করি নেশন ওয়াইড, then we did the Robi network ঢাকা চিটাগং করিডোর, যেটা খুব ইম্পর্টেন্ট, we swapped the Ericsson, then we did the Teletalk network আর সামান্য কিছু গ্রামীণ। তো আমার জন্য ওটা একটা ভালো এক্সপিরিয়েন্স ছিল যে ওয়ার্কিং অন দ্য সেলুলার সিস্টেম, যেটা বাংলাদেশের আসলে ব্যাকবোন অফ কমিউনিকেশন। তো আমি গ্রোথ স্টেজটাতে আই ওয়াজ লিডিং দ্য টিম, ফেয়ারলি লার্জ টিম। তো সেটা আমি 2011 মিড পর্যন্ত করি, এবং আফটার 5.5 years আই কুইট নোকিয়া, এন্ড ওখানে তারপর আমি কিছু ইনভেস্টিগেশন করি যে হোয়াট আই শুড ডু নেক্সট। আমার মনে হচ্ছিল যে আমি আর কোনো জব করবো না, আই উইল ডু সামথিং অফ মাই ওন, বাট ইন এ ডিফারেন্ট এরিয়া। আই ওয়ান্টেড টু ডু সামথিং মিনিংফুল। ওখান থেকে আসলে আমার এই রিসাইক্লিং এ আসা আর কি। তো দ্যাট ইজ এ কমপ্লিট সুইচ ফ্রম এ টেলিকমিউনিকেশন টু এ এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি সাস্টেনেবল বিজনেস, যেটা আমি অ্যাকচুয়ালি গ্রাউন্ড থেকে তৈরি করেছি। তো এখানে হ্যাঁ তুমি বলতে পারো আমার জীবনে অনেকগুলা টার্ন আছে, খুব শার্প টার্ন। টার্নগুলোতে মানে গ্রোথ স্টেজেই তোমার ভূমিকা দেখা যাচ্ছে। ওয়্যারলেসের গ্রোথ স্টেজ ছিল, অপটিক্যালেরও গ্রোথ স্টেজ, এবং মোবাইলেরও একটা গ্রোথ স্টেজ। ইটস কোয়াইট ইন্টারেস্টিং। আমি আই হ্যাভ নো কমপ্লেন। আমার মনে হচ্ছে যে ইট ওয়াজ কোয়াইট এনজয়েবল এবং কোয়াইট মানে আমি কোয়াইট লার্নিং কার্ভ ছিল ওখানে। এবং অ্যাকচুয়ালি ওয়ার্কলোডও প্রচুর লাগছে। হ্যাঁ ইট ওয়াজ ভেরি স্ট্রেসফুল। কারণ তোমাকে একটা জিনিস বুঝাই যে যখন উই আর ম্যানেজিং দ্য নেটওয়ার্ক, বাংলাদেশে আসলে সেলুলার নেটওয়ার্কটা বেসিক্যালি প্রিপেইড। তো প্রিপেইড মানে হচ্ছে তোমার যদি সিস্টেম 1 মিনিটও ডাউন থাকে, ইউ আর লুজিং ল্যাক্স অফ টাকা, কারণ লোকজন চার্জ করতে পারতেছে না। তো ওই সময়টা মানে স্পেশালি দ্য নেটওয়ার্ক অপারেটরস গোস ক্রেজি, এবং সেটা খুব স্ট্রেসফুল। এবং আমরা খুব ভয়ে থাকতাম টু বি অনেস্ট ঈদের আগের দিন রাত্রে, কারণ লোড সাংঘাতিক। কোনো স্পেশাল ওকেশন, নববর্ষের 14th এপ্রিলের আগের দিন রাতে, তো এইসব রাতগুলোতে আসলে ঘুমানো যেত না, কারণ এনিথিং ক্যান গো রং।